চাঁদাবাজদের আস্তানা, আলবদরের আস্তানা, রাজাকারের আস্তানা, আলবদরের আস্তানা, পাকিস্তানের আস্তানা, ধর্ম ব্যবসায়ীর আস্তানা, পাকিস্তানের আস্তানা। শুনে রাখো রাজাকার, শুনে রাখো রাজাকার, শুনে রাখো রাজাকার। যে সকল মুনাফেক সংগঠন হিসেবে পরিচিত ইসলামী ছাত্র শিবির আজকের দিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা কোথাও শহীদদের স্মরণে একটি কর্মসূচি পালন করেছে, যদি সহ্যের সীমা সেরে যায় তার যে ভাষায় জবাব দেওয়া প্রয়োজন ছাত্রদল সেই ভাষায় জবাব দিবে। আজ যারা বিরোধী পক্ষ হিসেবে আবির্ভূত হতে চাচ্ছে তাদের একজন নেতা কর্মীর নামে কোনো মামলা নেই, একদিন রিমান্ড কাটার ইতিহাস নেই, বাংলাদেশের কোনো থানায় একটি জিডির ইতিহাস নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব চাচা ওরফে আদু ভাই, তিনি ইসলামী ছাত্র শিবিরকে মুনাফিক বলে গালি দিয়েছেন এবং তিনি অনেকগুলো কথা বলেছেন শিবির সম্পর্কে। এর আগে তো অনেকবার বলেছে, গতকালকে আবার বলেছে যে শিবির নাকি জুলাই যোদ্ধাদের নিয়ে কোনো প্রোগ্রাম করে না, তাদের দোয়ার আয়োজন করে না, তারপরে শিবিরের নামে কোনো মামলা হামলা কিছু নেই, রিমান্ড নেই, একটা জিডি পর্যন্ত থানায় নেই, এরকম অনেকগুলো কথা বলেছে। আবার হুঁশিয়ারি দিয়েছে, চ্যালেঞ্জ দিয়েছে যে তারা যদি না থামে তাহলে ছাত্র দলেরা বসে থাকবে না, অনেক কিছু বলেছে। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব যে ইসলামী ছাত্র শিবির শহীদদের নিয়ে কী কী করছে এবং এই জুলাই আন্দোলনে ছাত্র শিবির কতটা ভূমিকা পালন করেছে এবং সাদিক কায়েম যে এই জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড, সেটা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ বুঝতে পারেন। তো দর্শক, এই শহীদদের নিয়ে ইসলামী ছাত্র শিবির একটা আয়োজন করেন, সেখানে জুলাই যোদ্ধা, জুলাইয়ের নায়ক আবু সাদিক কায়েম ভাই কিছু বক্তব্য দিয়েছেন। তো চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি। পূর্ব শাখা কর্তৃক আয়োজিত জুলাই বিপ্লবের প্রথম 6 জন শহীদ ভাইদের স্মরণে স্মরণসভা, শাহাদাত বার্ষিকী ও দোয়া মাহফিলে উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রোগ্রামের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের, বিশেষ করে আজকের এই দিনে 16 জুলাইয়ের শহীদ আবু সাঈদ, শহীদ শান্ত, শহীদ ওয়াসিম, শহীদ উমর ফারুক সহ সকল শহীদ ভাইদের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদ ভাইদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, গত 16 বছর ধরে বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ছিল। এই দেশের সর্বস্তরের মানুষরা আমরা জুলুমের শিকার ছিলাম। 24-এর এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি, আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এবং এই জুলাই বিপ্লবটা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয়। আপনারা জানেন, খুনি হাসিনা যখন আমাদের এই যৌক্তিক আন্দোলনকে 14 জুলাই যখন রাজাকারের সাথে তুলনা করেছিল, এবং সেদিন আপনারা দেখতে পেয়েছেন পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা হল থেকে এবং আমাদের বোনদের হল থেকে সবাই এক সুরে বলেছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এবং এই স্লোগানে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হয়েছিল। এবং সেদিনেই খুনি হাসিনা গত 16 বছর ধরে বিভিন্নভাবে ট্যাগিং করে, ফ্রেমিং করে যে আন্দোলনকে দমন করার চেষ্টা করেছিল, সেই ফ্রেমিং এবং সেই ট্যাগিংয়ের রাজনীতি সেদিন কবর রচনা হয়ে যায়। এবং যখন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই স্লোগান দিচ্ছিল, খুনি হাসিনা তারা সিদ্ধান্ত নেয় ছাত্রলীগের সন্ত্রাসী বহিরাগতদেরকে নিয়ে এসে আমাদের শিক্ষার্থী ভাই বোনদের উপরে তারা হামলা করবে। এবং সেদিন আপনারা দেখতে পেয়েছেন 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিকামী ছাত্র জনতার উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং বহিরাগতরা আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল। আমরা যখন আমাদের ভাইদেরকে নিয়ে, বোনদেরকে নিয়ে যখন হাসপাতালে যাচ্ছিলাম, সেখানে তারা হামলা করেছিল। এবং ঢাকা মেডিকেলে যখন আমরা হাসপাতালে ট্রিটমেন্টের জন্য আমাদের ভাই বোনদের ব্যবস্থা করছিলাম, সেখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা দফায় দফায় আমাদের ভাই বোনদের উপর হামলা করেছে। এবং সেদিন আমরা সিদ্ধান্ত নিই যে ছাত্রলীগের সন্ত্রাসীরা, যে খুনি হাসিনা আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছে, যে আমাদের ভাই বোনদেরকে হাসপাতালে নৃশংসভাবে হামলা করেছে, তারা আমরা আর এক মুহূর্ত সহ্য করব না। এবং সেদিনে আমরা সিদ্ধান্ত নিই, তৎকালীন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ভাইয়ের সাথে আমরা কথা বলি, জাহিদ ভাইয়ের সাথে কথা বলি, সিবগাতুল্লাহ ভাইয়ের সাথে কথা বলি, এবং আমরা সিদ্ধান্ত নিই আমরা সন্ধ্যায় চাঙ্কারপুল থেকে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলব। এবং সে আলোকে ওই দিন সমন্বয়কে যারা ছিল, নাহিদ, আসিফ, মাহফুজ, সবাইকে আমি ফোন দিই এবং তাদেরকে আমরা প্রস্তাবনা দিয়েছিলাম
আমরা চাঙ্কারপুল থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব, খুনি হাসিনার বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব, আমরা প্রত্যেকটা হল ছাত্রলীগ মুক্ত করব। এবং সেদিন আমরা দেখতে পেয়েছি আমাদের এই ঢাকা মহানগরের ক্লাস 6, 7, 8, 9, 10-এর আমাদের এই ছোট ছোট ভাইরা তারা এই খুনি হাসিনার যে অস্ত্র, তার পেটোয়া বাহিনীর যে অস্ত্র, ছাত্রলীগের সন্ত্রাসীদের যে অস্ত্র, সে অস্ত্রকে তোয়াক্কা না করে তারা আবু সাইদের মতো তাদের দুই হাতকে প্রসারিত করে তারা চাঙ্কারপুলে একত্রিত হয়েছিল এবং তারা প্রতিরোধ গড়ে তুলেছিল। পরবর্তীতে সমন্বয়করা এসেছিল, আসার পরে আমরা চেয়েছিলাম সায়েন্সের 3টা হল ততক্ষণে স্বাধীন হয়েছিল, শহীদুল্লাহ হল, FH হল এবং 21 হল। এই 3টা হলের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এবং আমরা মহানগর থেকে আমাদের জনশক্তি যারা এসেছিল সবাইকে একসাথে নিয়ে আমরা চাঙ্কারপুল থেকে প্রতিবাদ এবং প্রতিরোধ মিছিল আমরা বের করে রাজভাস্কর্যে ছাত্রলীগের যে সন্ত্রাসীরা আছে এবং বিভিন্ন হলে ছাত্রলীগের যে সন্ত্রাসীরা আছে তাদেরকে আমরা ক্যাম্পাস ছাড়া করব। এবং সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিয়েছিলাম এবং প্রত্যেকটা ওই দিন সায়েন্সের হলে হলে গিয়েছিলাম, কিন্তু সামগ্রিক প্রস্তুতির ঘাটতি এবং শিক্ষার্থীরা দুপুর থেকে প্রতিরোধ করার কারণে তারা ক্লান্ত অবস্থায় ছিল, যার প্রেক্ষিতে তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা পরবর্তী দিন সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিলাম। এবং বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পরে যখন সারা দেশ আতঙ্কিত হয়ে গিয়েছিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে আতঙ্কিত হয়ে গিয়েছিল, তখন আমরা রাতে সারা রাত ধরে আমরা পরিকল্পনা করলাম এবং সকালে আমরা সবার সাথে বসলাম এবং আমরা সিদ্ধান্ত নিলাম আমরা এই ঢাকায় শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলব এবং এই পাশাপাশি সারা দেশের সকল ক্যাম্পাসগুলোতে এবং মহানগরগুলোতে আমরা বড় ধরনের প্রতিবাদ কর্মসূচি করব। এবং সেদিন সকাল থেকে আমি দফায় দফায় যারা সমন্বয়ক আছে, মাহফুজ, নাহিদ, আসিফ, সবার সাথে আমরা কথা বলছিলাম এবং শিক্ষার্থীদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছিলাম এবং বলছিলাম আমরা আজকে প্রতিরোধ গড়ে তুলব, যত লোক লাগে সেটা ইসলামী ছাত্র শিবির, অপমর ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা ব্যবস্থা করব। এবং সেদিন আমরা ঢাকা মহানগরী সহ সারা দেশে যখন আমরা আমাদের জনশক্তি দায়িত্বশীলদেরকে যখন আমরা নক করছিলাম, আমরা তাদের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পেয়েছি। এবং আপামর ছাত্র জনতা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনদের রক্তাক্ত চেহারাগুলো দেখেছে, হাসপাতালে হামলা দেখেছে, আর কেউ বসে থাকতে পারেনি, সবাই মুক্তিকামী ছাত্র জনতা তখন ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে রওনা দিয়েছিল। এবং সকালে আমরা প্রথমে প্রস্তাব করেছিলাম শাহবাগে, পরবর্তীতে সর্বসম্মতক্রমে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম শহীদ মিনারে আমাদের বিক্ষোভ কর্মসূচি হবে এবং একই সাথে সারা দেশের সকল ক্যাম্পাসগুলোতে আমরা বিক্ষোভ কর্মসূচি করার জন্য আমাদের ছাত্র অধিকার সম্পাদকের মাধ্যমে সারা দেশব্যাপী আমরা নির্দেশনা দিয়ে দিয়েছিলাম। এবং সে আলোকে আপনারা দেখতে পেয়েছেন সেদিন দুপুর নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয় চাঙ্কারপুল এবং শহীদুল্লাহ হল কেন্দ্রিক আমাদের পুরো ঢাকার মুক্তিকামী ছাত্র জনতা তারা একত্রিত হয়েছিল এবং আমরা মুহূর্তের মধ্যেই পুরো শহীদ মিনার লোকারণ্য হয়ে গিয়েছিল। একই সময়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা রাজভাস্কর্যে অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করছিল এবং প্রত্যেকটা হলে হলে তারা হুমকি ধুমকি দিচ্ছিল। এবং চাঙ্কারপুলে হাজী সেলিমের গুন্ডারা, ছাত্রলীগের টুকাইরা এবং খুনি হাসিনার পেটোয়া বাহিনী ক্রমাগত আমাদের উপর গুলি করেছিল এবং সেই চাঙ্কারপুলে প্রতিরোধ গড়ে তুলেছিল ইসলামী ছাত্র শিবিরের আমাদের এই মহানগর পর্যায়ে যারা দায়িত্বশীল জনশক্তিরা আছে, আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে তারা প্রতিরোধ করে তুলেছিল এবং এই শহীদ মিনারের কর্মসূচিকে সামগ্রিকভাবে সুরক্ষা দিয়েছিল। এবং সেদিন যে প্রতিরোধ সামগ্রীগুলো আপনারা দেখতে পেয়েছিলেন, সেই প্রতিরোধ সামগ্রীগুলো আমাদের এই জনশক্তিরা তারা গাড়িতে করে, অ্যাম্বুলেন্সে করে, মেডিসিনের গাড়িতে করে, সিএনজিতে করে সেগুলো নিয়ে এসেছিল এবং সেগুলো আনতে গিয়ে অসংখ্য ভাইরা আমাদের আহত হয়েছে। এবং এই কর্মসূচি যখন আমরা করছিলাম, আমরা শুনতে পেলাম আমাদের রংপুর আমাদের ভাই আবু সাইদ তার 2 হাতকে প্রসারিত করে শহীদ হয়েছে, চট্টগ্রাম আমাদের ভাই শান্ত শহীদ হয়েছে, চট্টগ্রামে আমাদের ভাই ওয়াসিম শহীদ হয়েছে, চট্টগ্রামে আমাদের ভাই শ্রমিক ফারুক শহীদ হয়েছে এবং এভাবে মোট সারা দেশে 6 জন ভাই শহীদ হয়েছে। তখন আমরা সিদ্ধান্ত নিলাম এই আন্দোলন আর কোটার মধ্যে থাকবে না, খুনি হাসিনার পতন যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এই আমাদের আন্দোলন চলবে। আমরা যদি একজনে বেঁচে থাকি আমরা একাই আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এবং সে আলোকে আমরা সিদ্ধান্ত নিই আমাদের এই ভাইদেরকে যারা হত্যা করছে সে হত্যার বদলা নিব। যে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদেরকে হামলা করেছে সেটার আমরা বিচার এই বাংলাদেশে করব এবং এই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে আমরা প্রত্যেকটা হল থেকে বের করে দিব। এবং সেদিন 16 জুলাই রাত থেকে প্রথমে আমাদের বোনরা ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে প্রত্যেকটা হল থেকে বের করে দিয়েছিল এবং ফজরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের যতগুলো হল আছে প্রত্যেকটা হল, মুজিব হল, জিয়া হল, সূর্যসেন হল, এফ রহমান হল থেকে শুরু করে প্রত্যেকটা হল থেকে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে বের করে দেওয়া হয় এবং প্রতিটি হল সকালে স্বাধীন হয়ে যায় এবং মূলত বাংলাদেশ সেদিন এই স্বাধীন হয়ে যায়। এবং আমরা যখন আমাদের এই 6 জন ভাইকে যে শহীদ করেছে সেটার প্রতিবাদে যখন আমরা গাইবানা জানাজা এবং কফিন মিছিল ঘোষণা করেছিলাম, তখন খুনি হাসিনা সিদ্ধান্ত নিল এবং খুনি হাসিনার যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা সিদ্ধান্ত নিয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তারা বন্ধ ঘোষণা করবে। এবং আমরা যখন গাইবানা জানাজা এবং কফিন মিছিল করছিলাম এবং সেগুলো আমাদের এই মহানগরের ভাইরা এবং আমাদের ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার ভাই কফিন এবং আমাদের পতাকাগুলো আমাদের ব্যবস্থা করে দিয়েছিলেন, সেগুলো নিয়ে যখন আমরা কফিন মিছিল করছিলাম সেই মিছিল শেষ হতে না হতেই
ছাত্রলীগের গুন্ডারা এবং খুনি হাসিনার যে পেটোয়া বাহিনী, যৌথ বাহিনী আমাদের উপর হামলা করে। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা প্রতিরোধ গড়ে তুলব এবং আমাদের জনশক্তিদেরকে আমরা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সর্বশেষ পর্যন্ত আমরা অবস্থান করতে বললাম এবং সর্বশেষ যখন হলে আর অবস্থান করার মতো অবস্থা ছিল না, তখন আমরা সিদ্ধান্ত নিলাম এই আন্দোলনকে আমরা সারা দেশব্যাপী ছড়িয়ে দেব। এই আন্দোলন আর এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকবে না, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে আমাদের এই আন্দোলন ছড়িয়ে পড়বে। এবং সেদিন সন্ধ্যায় ইসলামী ছাত্র শিবিরের সারা দেশের সকল জেলা সভাপতি, মহানগর সভাপতি, বিশ্ববিদ্যালয় সভাপতি এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদের সাথে আমরা মিটিং করেছিলাম। 18 জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভাই বোনরা তারা যেভাবে রাস্তায় নেমে তাদের জীবন উৎসর্গ করেছিল, তারা যেভাবে একজন আবু সাইদ হয়ে গিয়েছিল, যেভাবে এক একজন শান্ত হয়ে গিয়েছিল, যেভাবে এক একজন ওয়াসিম হয়ে গিয়েছিল, তার মাধ্যমে আমাদের এই আন্দোলনটা সফলতার ধারপ্রান্তে চলে যায়। এবং এই জুলাই বিপ্লবে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিল। এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদের নামার মাধ্যমে আমাদের এই আন্দোলন সফলতার ধারপ্রান্তে আমরা চলে যাই এবং আমরা পুরো জাতি সারা জীবন আমাদের এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদের কাছে আজীবন আমরা কৃতজ্ঞ থাকব। এবং এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন রাস্তায় জীবন দিচ্ছিল, তখন আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের সমন্বয়কদের কিছু গ্রুপ তারা বিভিন্নভাবে নেগোসিয়েশন করার চেষ্টা করছে। তখন আমরা সুস্পষ্টভাবে বলেছিলাম রক্তের উপর কোনো সংলাপ হইতে পারে না। আমরা আমাদের ভাইদেরকে হারিয়েছি, বোনদেরকে হারিয়েছি, হাসিনার পতন না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো। আমি সুস্পষ্টভাবে তখন সমন্বয়ক সবাইকে আমরা জানিয়ে দিয়েছি এবং সেই সময় আমরা শুনতে পাচ্ছিলাম যে কোনো সময় ইন্টারনেট চলে যাইতে পারে, কারফিউ জারি হইতে পারে। তখন তার প্রস্তুতি হিসাবে আমরা অফলাইনে কমিউনিকেশন করার জন্য অফলাইনের প্রস্তুতি সেই সময় নিয়ে রেখেছিলাম এবং ইসলাম ছাত্র শিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবগাতুল্লাহ ভাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সেক্রেটারি সৈয়দ মাহমুদ ফরহাদ ভাই ওভারঅল কমিউনিকেশনের জন্য অনেকগুলো বাটন ফোন এবং সিম তারা সংগ্রহ করে রেখেছিল। একই সাথে আমাদের কর্মসূচি কী হবে সেটা আমরা ঠিক করে রেখেছিলাম। সেই যে 9 দফা আপনারা আজকে দেখছেন, সেই 9 দফাটা আমরা 18 তারিখ আমরা বসে এটার খসড়া তৈরি করেছিলাম এবং সেই খসড়াটা নিয়ে তখন বিভিন্ন অংশীজনদের সাথে আমরা আলাপ করছিলাম। যখন আলাপ করছিলাম তখন ইন্টারনেট চলে যায়। যখন ইন্টারনেট চলে যায়, সবার আগে সারা দেশের যারা আন্দোলন সমন্বয় করছে তাদেরকে নির্দেশনা দেওয়া, অফলাইনে নেটওয়ার্ক তৈরি করা, সেটা আমাদের ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলরা তখন সমন্বয় করেছিল। একই সাথে পরবর্তী দিন যখন খুনি হাসিনার মিডিয়া ক্রমাগত প্রপাগান্ডা করছিল, শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে গেছে, আন্দোলনের স্থিতি হয়ে গেছে, সেই সময়ে সেই 9 দফা প্রণয়ন করে প্রত্যেকটা মিডিয়া হাউসে পৌঁছে দেওয়া, দেশীয় আন্তর্জাতিক মিডিয়া হাউসে পৌঁছে দেওয়া, সমন্বয়কদেরকে সেফ হোমে রাখার ব্যবস্থা করা এবং আন্দোলন মাঠ পর্যায়ে সমন্বয় করা, এই সামগ্রিক কাজটি ইসলামী ছাত্র শিবির আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে করেছিল। এবং সে সময় আমরা দেখতে পেয়েছি যাত্রাবাড়িতে আমাদের কওমি মাদ্রাসার ভাইরা তারা রাস্তায় নেমে তারা এক একজন আবু সাইদ হয়ে গিয়েছিল। আমরা দেখতে পেয়েছি সাভারের মধ্যে শ্রমিকরা ওমর ফারুকের মতো রাস্তায় নেমে তাদের জীবনকে উৎসর্গ করেছিল। আমরা দেখতে পেয়েছি মিরপুর, রামপুর, আব্বাড্ডা সহ সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতা তারা রাস্তা নেমে পড়েছিল। এভাবে 19 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত যখন প্রথম সারির সমন্বয়করা ছিল না, সেই সময়ে ইসলামী ছাত্র শিবির দায়িত্বশীলতার সাথে সকল অংশীজনদের সাথে যোগাযোগ করে আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে এই আন্দোলন সফলতার ধারপ্রান্তে নিয়ে গিয়েছিল। এবং এই আন্দোলন সফলতার ধারপ্রান্তে নিয়ে যাওয়ার পেছনে আমাদের শহীদরা আমাদেরকে রাস্তা দেখিয়েছে। এই শহীদরা হচ্ছে আমাদের মাস্টার মাইন্ড। এই শহীদদেরকে যেন আমরা সবসময় আজীবন আমরা যেন শ্রদ্ধার সাথে স্মরণ রাখি। এবং সর্বশেষ 5 আগস্ট 36 জুলাই ফতেহ গণভবনের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তো প্রিয় ভাইরা, আপনাদেরকে বলতে চাই, এই নতুন বাংলাদেশে কেউ যদি আবার নব্য ফ্যাসিস্ট হতে চায়, কেউ যদি আবার হাসিনা হইতে চায়, কেউ যদি আবার ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের মতো নিপীড়নমূলক কর্মকাণ্ড করতে চায়, বাংলাদেশে খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল, ছাত্রলীগের যে পরিণতি হয়েছিল, তার চাইতে খারাপ পরিণতি হবে ইনশাআল্লাহ। এবং আমাদের রক্তের উপর বসে আমাদের আবু সাইদ, ওয়াসিম, শান্ত, মুগ্ধ সহ 2000 শহীদদের রক্তের উপর বসে আজকে যে ইন্টারিম গঠিত হয়েছে, তারা যদি শহীদদের যে স্পিরিট, শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ না করে ইতিহাসে তাদেরকে আমরা গাদ্দার হিসাবে সাব্যস্ত করব এবং তাদেরও বিচার করবো ইনশাআল্লাহ আমরা। এবং একই সাথে আমি আপামর ছাত্র জনতাকে আহ্বান করব, আমরা যেন বাংলাদেশ প্রশ্নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমাদের আদর্শিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে, জুলাইয়ের প্রশ্নে, নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রশ্নে আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের শহীদদের স্পিরিটকে লালন করে আমাদের বাংলাদেশকে ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করি, সে আহ্বান জানিয়ে আজকে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা আবু সাদিক কায়েম ভাইয়ের ভিডিওটা দেখলেন, তো আশা করছি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। ছাত্রদল সভাপতি যে কথাগুলো বলেছে সব সম্পূর্ণ মিথ্যা কথা। এরা মিথ্যা কথাই বলে সব সময়। এরা দেশের জন্য, জনগণের জন্য, ছাত্রদের জন্য কখনোই ভালো কিছু করে না, শুধু শিবিরকে গালি দিতে পারে।
তো দর্শক, সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।